নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু শিয়ে বাংলা। আমাদের পলিটি এমসিকিউ প্র্যাকটিস সিরিজে আজ চতুর্থ দিন। আজকে আমরা আলোচনা করব সিটিজেনশিপ নিয়ে। এখানে টোটাল 25টি কোশ্চেন রেখেছি, যেই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিসিএস, কলকাতা পুলিশ এবং এসএসসি, এমনকি ইউপিএসসিতেও যেগুলো এসেছে। ইউপিএসসিতেও যে এত আসান কোশ্চেন আসে এই সিটিজেনশিপ থেকে, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা কোশ্চেনগুলো অবশ্যই করার চেষ্টা করো এবং এই 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্টে লেখো। তাহলে আজকে সেশনটা শুরু করা যাক এখান থেকে। চলো, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান নট বি অবটেন বাই। ভারতের নাগরিকত্ব পাওয়া যায় না কোনটার দ্বারা? বাই বার্থ, বাই নিউট্রালাইজেশন, অ্যাবজর্বিং এনি পার্ট অফ ল্যান্ড। 4 নম্বর অপশন হচ্ছে ডিপোজিটিং মানি ইন ইন্ডিয়ান ব্যাংক। 5 রকমের পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা ভারতের নাগরিকত্ব পেতে পারি। প্রথমটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাই বার্থ, 2 নম্বর হচ্ছে বাই অ্যাকুইজিশন, 3 নম্বর হচ্ছে বাই ডিসেন্ট, 4 নম্বর হচ্ছে বাই রেজিস্ট্রেশন, আর 5 নম্বর হচ্ছে বাই নিউট্রালাইজেশন। এই 5 রকমের পদ্ধতি আছে যার দ্বারা আমরা ভারতের নাগরিকত্ব পেতে পারি। তাহলে তুমি দেখতে পাচ্ছ এইখানে কোনটা নেই গো? এখানে নেই গো ডিপোজিটিং মানি ইন ইন্ডিয়ান ব্যাংক। মানে ভারতের ব্যাংকে যদি তুমি টাকা রাখো, কোনো একজন ব্যক্তি যদি সে ভারতের ব্যাংকে টাকা রেখে দিল 2 লক্ষ টাকা, দিয়ে বললো আমি ভারতের নাগরিকত্ব চাই, তাহলে কিন্তু সে পাবে না। কিন্তু এটা কিন্তু দুবাইয়ে হয়। দুবাইয়ে তুমি যদি $1 মিলিয়ন যে তুমি দুবাই ইনভেস্ট করে দাও, তাহলে তোমাকে দুবাইয়ে তোমাকে গোল্ডেন ভিসা দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে কিছুদিনের মধ্যে নাগরিকত্ব দিয়ে দেবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে সেটা হয় না। আমাদের 5 রকমের পদ্ধতি আছে, এই 5 রকমের পদ্ধতি দ্বারা ভারতের নাগরিকত্ব তুমি পেতে পারো। নেক্সট, 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য সিটিজেনশিপ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ। আমাদের ভারতে সিটিজেনশিপটা কেমন ধরনের? 1 নম্বর অপশন হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন, মানে দুটো সিটিজেনশিপ নিতে হবে তোমাকে, স্টেটের এবং ইউনিয়নের। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ অফ এ স্টেট। থার্ড অপশন হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ অফ এ হোল অফ ইন্ডিয়া, এটা হতে পারে। 4 নম্বরটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার কান্ট্রি। এটা কি কখনো হয়? আমাদের সিটিজেনশিপ আমরা নিলাম ইন্ডিয়া সিটিজেনশিপ, যে আমরা গোটা বিশ্বে যেখানে যাব সেখানেই আমাদের জন্য নাগরিকত্ব পেয়ে যাব, এটা কখনোই হয় না। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে? তাহলে আমাদের অপশন কোনটা ঠিক হচ্ছে? অপশন হচ্ছে ঠিক সিঙ্গেল সিটিজেনশিপ অফ এ হোল অফ ইন্ডিয়া, মানে একটাই আমাদের সিটিজেনশিপ, যেটা গোটা ভারতের মধ্যে তুমি যেখানে যাবে তুমি সেখানেই নাগরিকত্ব পাবে। এইখানে প্রথম অপশনটা দেখো, ডুয়াল সিটিজেনশিপ অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন। এটা কোথায় আছে বলতো? ডুয়াল সিটিজেনশিপ। এই ডুয়াল সিটিজেনশিপটা আছে ইউএসএ তে। এই ইউএসএ ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে এখানে সব স্টেটগুলো একটা একটা ছিল, এই সব স্টেটগুলো মিলে একটা কান্ট্রি তৈরি করেছে। আর আমাদের ইন্ডিয়া কি, সবাই মিলে আমরা একসঙ্গে একটা গ্রুপে আছি। এবার আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে যাচ্ছি। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ভারতবর্ষ যখন প্রথম স্টেট তৈরি হয় অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ তৈরি হয়েছিল কি জন্য? লিঙ্গুইস্টিক বেসিসে, অর্থাৎ ভাষাভিত্তিক ভাবে আমাদের একটা স্টেট তৈরি করা হয়েছে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে ঠিক উল্টোটা, সব স্টেটগুলো একসঙ্গে এসেছে, সবাই মিলে বলেছে আমরা একটা কান্ট্রি তৈরি করবো, তখন তৈরি হয়েছে এই ইউনাইটেড স্টেটটা। তার জন্য ওখানে ডুয়াল সিটিজেনশিপ লাগে। তুমি যদি একটা স্টেটে থাকো, তুমি যদি অন্য স্টেটে যেতে যাও, তাহলে তোমাকে ভিসা নিতে হবে, তার জন্য আলাদা হবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি, আমাদের ইন্ডিয়াতে তুমি যদি একটু ওয়েস্ট বেঙ্গলে থাকো, তুমি যদি উড়িষ্যা, মধ্যপ্রদেশ, তুমি যেখানে যেতে যাও, তোমার কোনো ভিসা লাগবে না। আজকে যদি তুমি এখন যদি ডিসাইড করো, সঙ্গে সঙ্গে তুমি সেখানে চলে যেতে পারবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যখন তুমি বর্ডার ক্রস করবে, মানে একটা স্টেট ক্রস করবে, তার জন্য তোমাকে একটা নির্দিষ্ট ভিসা লাগবে, তার জন্য ওটা বলা হয় ডুয়াল সিটিজেনশিপ। নেক্সট, 3 নম্বর হচ্ছে, হাউ মেনি ইয়ার ডাজ এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন নিড টু রিসাইড টু বিকাম এ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট 1995। যদি কোনো একজন ব্যক্তি সে যদি ভারতে আবার ফিরে আসছে,
ভারতের একজন ব্যক্তি সে যদি আবার ভারতে ফিরে আসছে, তাহলে তাকে ভারতে কত বছর থাকতে হবে, তারপর সে ভারতের নাগরিকত্ব পাবে। এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 দ্বারা তাকে 5 বছর থাকতে হবে, 3 বছর, 7 বছর না 10 বছর? অবশ্যই তাকে 7 বছর থাকতে হবে। আমি যদি এখন আমেরিকাতে যাই, আমেরিকাতে 5 বছর যদি আমি থাকি, তাহলে কিন্তু আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাব। কিন্তু ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ভারতের ক্ষেত্রে 7 বছর থাকতে হবে। আর যদি তুমি ফরেনার হও, এটা ভারতের লোক যদি ভারতে ফিরে আসে নাগরিকত্ব পাওয়ার জন্য, তাহলে 7 বছর। আর যদি কোনো ফরেনার আসে, ফরেনারদের জন্য 12 বছর। 12 বছর ভারতে থাকতে হবে, তারপর ভারতের নাগরিকত্ব পাবে। নেক্সট, 4 নম্বর হচ্ছে হুইচ কান্ট্রি অ্যাকসেপ্ট দ্য পলিসি অফ ডুয়াল সিটিজেনশিপ। এক্ষুনি তোমাকে বললাম কোন কান্ট্রি ডুয়াল সিটিজেনশিপ আছে, কোন কান্ট্রি? ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া না ইউএসএ? অবশ্যই ইউএসএ, এক্ষুনি বলে দিয়েছি। নেক্সট, 5 নম্বর হচ্ছে হু বা হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পিটেন্ট টু প্রেসক্রাইব কন্ডিশন ফর অ্যাকুয়েশন অফ সিটিজেনশিপ। আমরা যে সিটিজেনশিপ নেব, তার যে কন্ডিশনগুলো রাখছে, এই শর্তগুলো নির্ধারণ করছে, এই শর্তগুলো নির্ধারণ করার ক্ষমতা কার কাছে আছে? ইলেকশন কমিশনের কাছে, প্রেসিডেন্টের কাছে, পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার জয়েন্টলি, না পার্লামেন্ট? কার কাছে ক্ষমতা থাকবে? ইলেকশন কমিশন ইলেকশনের কোনো কিছুর জন্য, এখানে তার কোনো হাত নেই। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কোনো সময় নিজে একা কিছু করতে পারে না, যা করবে ডিসিশন সংসদের, ডিসিশন যেটা হবে সেটা তার হস্তক্ষেপ থাকবে, সেটা সে সাইন করলে ওটা অ্যাক্ট তৈরি হয়ে যাবে। তার জন্য এখানে হচ্ছে অপশন ডি, পার্লামেন্ট। সংসদ যা করবে সেটা প্রেসিডেন্ট সে একটা ল পাস করে দেবে, সেটা একটা রুল বানিয়ে দেবে। প্রেসিডেন্টের কাজ হচ্ছে সেটা রুল বানিয়ে দেওয়া। নেক্সট, 6 নম্বর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য এক্সক্লুসিভ পাওয়ার অফ ডিটারমাইনিং দ্য ইস্যু অফ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ভারতের কার হাতে এক্সিকিউটিভ পাওয়ার? এক্সিকিউটিভ মানে হচ্ছে লিখিত ক্ষমতা। কার হাতে এক্সিকিউটিভ পাওয়ার আছে ভারতের নাগরিকত্ব সম্বন্ধে? যে কোনো একটা ব্যাপারে কোনো একটা প্রবলেম হলে সেটা সলভ কে করবে? এক কথায় বলতে গেলে কার হাতে সেই ক্ষমতাটা আছে? পার্লামেন্টের হাতে, প্রেসিডেন্টের হাতে, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট? দেখো, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এইসব কিছু নেই গো, এইসব স্টেট গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ নেই, প্রেসিডেন্টও সেটা কিছু করতে পারে না, একমাত্র করতে পারে পার্লামেন্ট। অপশন এ। নেক্সট, 7 নম্বর, সিঙ্গেল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ কান্ট্রি। আমাদের যে এই সিঙ্গেল সিটিজেনশিপটা আছে, এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ব্রিটেন, কানাডা, বোথ না ইউএসএ? সব থেকে বড় সংবিধান আমাদের দেশে আছে, লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, সব থেকে বড় লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন কোথায় আছে? ভারতে। বিভিন্ন দেশ থেকে দেখার পর যেটা বেস্ট অফ দ্য বেস্ট কনস্টিটিউশন, সেগুলো ভারতে নিয়ে আসা হয়েছে। 60টি দেশের কনস্টিটিউশনকে ভালোভাবে পড়ে তার মধ্যে যেটা ভারতের জন্য সুইটেবল, সেগুলো ভারতের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই যে এই সিঙ্গেল সিটিজেনশিপটা নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে, অর্থাৎ ইংল্যান্ড থেকে। অপশন এ, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলো তো, এই ব্রিটেন থেকে আমরা আর কি কি নিয়ে এসেছি? ব্রিটেন থেকে আমরা নিয়ে এসেছি, প্রথমটা হচ্ছে পার্লামেন্টারি পার্লামেন্টারি গভর্নমেন্ট। 2 নম্বর হচ্ছে রুল অফ ল। 3 নম্বর হচ্ছে লেজিসলেটিভ প্রসিডিওর। 4 নম্বর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। 5 নম্বর হচ্ছে এই যে আমাদের ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের যে সিস্টেমগুলো, এই ক্যাবিনেট সিস্টেমটা হচ্ছে ব্রিটেন থেকে নিয়ে আসা। আর 5 নম্বর হচ্ছে বাই ক্যামেরালিজম। এগুলো সবগুলোই ব্রিটেন থেকে আমরা অ্যাডপ্ট করেছি। নেক্সট, 8 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কন্ডিশন ফর অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ। আমরা যদি ভারতের নাগরিকত্ব পেতে চাই, তাহলে আমাদের কোন শর্তগুলো মেনে চলতে হবে? তাহলে কোনটার দ্বারা আমরা পেতে পারি ভারতের নাগরিকত্ব? ডোমেসাইল ডিসেন্ট, বাসস্থান এবং স্বাধীনতার মাধ্যমে। ডোমেসাইল ডিসেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন, কোনো রেজিস্ট্রেশনের মাধ্যমে বা নিবন্ধন মাধ্যমে। 3 নম্বর হচ্ছে ডোমেসাইল ডিসেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড হোল্ডিং প্রপার্টি, তোমার যদি কোনো জমি থাকে ভারতের মধ্যে তাহলে, বা নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই নয়। আমাদের ভারতের নাগরিকত্ব পেতে গেলে ডোমেসাইল ডিসেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন। নেক্সট, 9 নম্বর হচ্ছে
হুইচ লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সিটিজেনশিপ ইনক্লুডেড। আমাদের এই যে সিটিজেনশিপটা আছে কোন একটা লিস্টের মধ্যে তো সেটা আছে। আমাদের ভারতে তিন ধরনের লিস্ট থাকে, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে সেন্ট্রাল, আর একটা হচ্ছে কনকারেন্ট। একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে সেন্ট্রাল, আর একটা হচ্ছে কনকারেন্ট। এই স্টেট লিস্টটা কি? এই স্টেট লিস্টটা হচ্ছে আমাদের রাজ্যে, অর্থাৎ আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গকে বলি, আমাদের রাজ্যে যদি কোনো রকমের কোনো কিছু আইন বানাতে হয় তাহলে সেখানে সেন্টার কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না। এখানে শুধুমাত্র স্টেট যে তার নিজের আইন বানাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব পুলিশগুলো আছে এই পুলিশগুলোর উপর যদি কোনো আইন তৈরি করি সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিছু বলতে পারবে না। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর যদি আমাদের বর্তমানের যে সরকার আছে সেই সরকার যদি কোনো রকমের কোনো আইন তৈরি করে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। স্টেট সেখানে ইন্টারফেয়ার করবে শুধুমাত্র। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কি, সেন্টার কোনো কিছু ল বানালো তাহলে সেটার উপরে কোনো স্টেট সেন্টারে কিছু বলতে পারবে না। সেন্টারের আন্ডারে কি কি আছে, যেমন ডিফেন্স আছে, ইন্ডিয়ান আর্মি আছে, এগুলো সেন্টারের আন্ডারে আছে। আর এই কনকারেন্ট লিস্ট হচ্ছে যেখানে সেন্টার এবং স্টেট দুজন মিলে একসঙ্গে কোনো একটা ডিসিশনকে নেয়, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। যেমন হচ্ছে ম্যারেজ, কোনো একটা ম্যারেজের ল বা ডাইভোর্সের ল, এইসব এইসব জিনিসে কনকারেন্ট লিস্টের দ্বারা কাজ হয়। তাহলে এই যে সিটিজেনশিপ আছে এই সিটিজেনশিপটা তাহলে কোন লিস্টের মধ্যে আছে? স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, না কনকারেন্ট লিস্ট, না নান অফ দ্য অ্যাবাভ? অবশ্যই ইউনিয়ন লিস্টে থাকবে, অপশন বি। 10 নম্বর হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন কন্টেন দ্য প্রভিশন অফ সিটিজেনশিপ টু পার্সন মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। কোন অনুচ্ছেদের মাধ্যমে কোনো একজন ব্যক্তি যদি পাকিস্তান থেকে ভারতে আসে তাহলে কোন অনুচ্ছেদের মাধ্যমে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে? আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, না আর্টিকেল 8? কোনো একজন ব্যক্তি যদি পাকিস্তান থেকে ভারতে আসে তাকে আর্টিকেল 6 এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কিন্তু এখন সেটা পসিবল নয়। এখন পাকিস্তান থেকে পুরোপুরি বন্ধই করা আছে, পাকিস্তানের সঙ্গে কোনো রকম ভাবে কোনো কানেকশন নেই ভারতে। এখন পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড এখন জিরো হয়ে গেছে, কোনো রকমের কিছু ইম্পোর্ট এক্সপোর্ট হয় না। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে, when the citizenship amendment bill pass by the parliament, কখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পার্লামেন্টের দ্বারা ভারতে পাস করা হয়েছিল? 2019 সালে, 2017 সালে, 2018, না 2020? এটা পাস করা হয়েছিল 2019 সালের 11ই ডিসেম্বর। 2019 সালের 11ই ডিসেম্বর এটা পাস করা হয়েছিল, যার জন্য এত মানে দাঙ্গা কত কিছু হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের জন্য। যাই হোক, আমার লাস্ট অব্দি সবকিছু ঠিক আছে। নেক্সট 12 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ভারতের নাগরিকত্ব সম্বন্ধে নিচের কোন তথ্যটি ঠিক? প্রথম তথ্যটা হচ্ছে, এ সিটিজেন অফ ইন্ডিয়া ইজ এনিওয়ান বর্ন আফটার 26 জানুয়ারি 1950। যদি কোন একজন ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করে 1950 সালের 26শে জানুয়ারির পর তাহলে সে ভারতের নাগরিক। সেকেন্ড অপশন হচ্ছে, এনিওয়ান বর্ন বিফোর 1 জুলাই 1987 ইজ ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ ইরেসপেক্টিভ অফ হিজ প্যারেন্ট ন্যাশনালিটি। 1987 সালের 1 জুলাইয়ের কোন একজন ব্যক্তি বা তার প্যারেন্টস জন্মগ্রহণকারী যে কেউ তার পিতামাতার জাতীয়তা নির্বাচনে জন্মগত ভারতীয় নাগরিক। তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন 1 2 না দুটোই, না কোনোটাই নয়? এখানে দেখো, যদি তুমি 26শে জানুয়ারি 1950 সালের পর ভারতে জন্মগ্রহণ করো তাহলে অবশ্যই তুমি ভারতের সিটিজেন হবে, এটা কিন্তু ঠিক। দ্বিতীয় অপশনটা হচ্ছে, যদি 1927 সালের 1 জুলাইয়ের আগে তুমি যদি ভারতের কোনো তোমার বাবা মা বা কেউ যদি তোমার ভারতের এতে থাকে জন্মগত হবে তাহলে তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো। এই দুটোই কিন্তু ঠিক। তাহলে এখানে অপশন হচ্ছে অপশন সি, বোথ। নেক্সট 13 নম্বর হচ্ছে, in which part of the constitution we find the provision relating the citizenship। এই যে সিটিজেনশিপ আছে নাগরিকত্ব, এটা আমরা কত নম্বর পার্টে আমরা দেখতে পাই এই সিটিজেনশিপ সম্বন্ধে?
আমাদের কনস্টিটিউশনে? পার্ট 1, পার্ট 2, পার্ট 4 না পার্ট 9? অবশ্যই সিটিজেনশিপ আছে পার্ট 2-তে। এই আগের কোশ্চেনটা যেটা বললাম 12 নম্বর কোশ্চেনটা, এটা কিন্তু ইউপিএসসিতে এসেছিল, এটা কিন্তু ইউপিএসসিতে আসা কোশ্চেন। দেখো তোমরা কিন্তু পেরে যাচ্ছ কোশ্চেনগুলো, তাহলে কোশ্চেনগুলো কতটা আসান হয়ে গেল বুঝতে পারছো তো। নেক্সট 14 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন? কোন ব্যক্তি যে কোনো ধরনের অ্যারেস্ট বা কোনো ধরনের ডিটেনশন থেকে সুরক্ষা পায় না? যদি সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয় তাহলে কি সে সুরক্ষা পাবে না? দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ডলি অ্যালায়েন্স, থার্ড হচ্ছে এনিমি অ্যালায়েন্স, ফোর্থ হচ্ছে শুধু অ্যালায়েন্স। সে যে কোনো ধরনের হতে পারে, এনিমি বা ফ্রেন্ড। ভারতে সবাইকে সুরক্ষা দেওয়া হয়, একমাত্র কোনো এনিমি ছাড়া। কোনো যদি শত্রু হয় তো শত্রুকে কে সুরক্ষা দেবে? শত্রুকে কেউ সুরক্ষা দেবে না। তাহলে 14 অ্যান্সারটা কোনটা হচ্ছে? 14 অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট 15 হচ্ছে, আর্টিকেল 5 to 11 ডিল উইথ। আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত এটা কিসের আন্ডারে আছে? সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি না ফান্ডামেন্টাল ডিউটি? অবশ্যই 5 থেকে 11 হচ্ছে সিটিজেনশিপ। নেক্সট অপশন এ 16 নম্বর হচ্ছে, আর্টিকেল 11। আর্টিকেল 11 ইজ রিলেটেড টু। আর্টিকেল 11 এটা কিসের সম্পর্কিত? প্রথম হচ্ছে, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সন হু হ্যাভ মাইগ্রেট টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। কেউ যদি পাকিস্তান থেকে ভারতে আসে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 11 নম্বর অনুচ্ছেদে কি সেটা লেখা আছে? দ্বিতীয়টা লেখা আছে, রাইট অফ সিটিজেনশিপ সার্টেন মাইগ্রেন্ট টু পাকিস্তান। পাকিস্তানের কিছু লোকের নাগরিকত্বের অধিকার। 3 নম্বর হচ্ছে, পার্সন ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট নট টু বি সিটিজেন। মানে স্বেচ্ছায় যদি কেউ বিদেশে যেয়ে তার নাগরিকত্ব অর্জন করে নেয় তাহলে সেই ব্যক্তিটি ভারতের নাগরিক হবে না। 4 নম্বর হচ্ছে, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। তাহলে কোনটা আর্টিকেল 11 লেখা আছে? আর্টিকেল 11 লেখা আছে অপশন ডি, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। নেক্সট 17 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ওয়ে থ্রু হুইচ ওয়ান লুজ ইন্ডিয়ান সিটিজেনশিপ? কোন পদ্ধতির দ্বারা ভারতের স্বাধীনতা সে হারাতে পারে? প্রথমটা হচ্ছে রিনোকেশন, দ্বিতীয় হচ্ছে টার্মিনেশন, তৃতীয় হচ্ছে ডেপ্রিভিশন, 4 নম্বর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, 5 নম্বর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। প্রথম হচ্ছে কেউ যদি ভারতের নাগরিকত্ব সে ছেড়ে দেয়, দ্বিতীয় হচ্ছে কেউ যদি সেটা সমাপ্তি করে, 3 নম্বর হচ্ছে সে যদি এটা বঞ্চনা করে তাহলে ভারতের নাগরিকত্ব হারাতে পারে। এই তিনটেই পদ্ধতি যে ভারতের সে নাগরিকত্ব হারাতে পারে, এই তিনটেই ঠিক। অপশন ডি হচ্ছে অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। এই তিনটে পদ্ধতির দ্বারাই ভারতের নাগরিকত্ব হারানো যায়। 18 নম্বর হচ্ছে, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ভারতের প্রসঙ্গে কোনটা ঠিক? ফার্স্ট হচ্ছে, দেয়ার ইজ অনলি ওয়ান সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসাইল। শুধুমাত্র একটি নাগরিকত্ব এবং একটাই বাসস্থান রয়েছে। দ্বিতীয় হচ্ছে, এ সিটিজেনশিপ বাই বার্থ অনলি ক্যান বিকাম দ্য হেড অফ স্টেট। কেউ যদি ভারতের নাগরিকত্ব পায় সে কোন একটা স্টেটের সে বড় একটা পদে যেতে পারে। 3 নম্বর হচ্ছে, এ ফরেনার ওয়ান্স গ্রান্টেড দ্য সিটিজেনশিপ ক্যান নট বি ডেপ্রিভেটেড অফ ইটস আন্ডার এনি সার্কামস্টেন্সেস। একবার যদি কেউ ভারতের নাগরিকত্ব পেয়ে যায় তাহলে এমনকি কোনো বিদেশিকেও এই নাগরিকত্ব থেকে বঞ্চনা করতে পারে না। কোনটা ঠিক? 1 নম্বরটা, 2 নম্বরটা, না 1 এবং 3 দুটোই ঠিক, না কোনোটাই নয়? এটা অপশন হচ্ছে অপশন 1, একমাত্র দেয়ার ইজ অনলি ওয়ান সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসাইল, মানে একটি মাত্র নাগরিকত্ব এবং একটি মাত্র বাসস্থান রয়েছে। 19 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ইট ইজ নট কারেক্ট। ওভারসিজ সিটিজেনশিপ সম্বন্ধে কোনটা সঠিক নয়? প্রথমটা হচ্ছে, অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ইজ এ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি। একজন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া যদি সে হয় অন্য দেশেরও সে সিটিজেনশিপ হতে পারে। 2 নম্বর হচ্ছে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া প্রসেস মাল্টিপল এন্ট্রি লং টার্ম ভিসা ফর ভিজিটিং ইন্ডিয়া। মানে ওভারসিজ সিটিজেন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া যদি সে হয় তাহলে সে বারবার ভারতে আসতে পারবে এবং বারবার সে ভারতে ভিজিট করতে পারবে, ভারতে থাকতে পারবে।
এক কথায়। 3 নম্বর হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট পার উইথ এনআরআই ইন অল ম্যাটার, মানে ওভারসিজ সিটিজেনশিপ ইন্ডিয়া এবং এনআরআই দুটোই সমান রকমের স্বাধীনতা পাবে যে কোনো ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ইজ নট এন্টাইটেলড টু দ্য ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে কোনো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কোনো সরকারি চাকরিতে সমান মৌলিক অধিকার পাবে না। তাহলে কোনটা ঠিক হবে? 19 নম্বরের সি। নেক্সট 20 নম্বর হচ্ছে সিটিজেনশিপ এন্ড when the number of consecutive year of stay out, কোন একজন ব্যক্তি যদি ধরো তুমি যদি কত বছর বাইরে থাকলে দেশের বাইরে, তাহলে তোমার নাগরিকত্ব চলে যাবে? 5 বছর, 9 বছর, 3 বছর না 7 বছর? এখানে অপশন হচ্ছে অপশন ডি। তুমি যদি 7 বছর ভারতের বাইরে থাকো তাহলে তোমার ভারতের নাগরিকত্ব চলে যাবে। একটানা যদি তুমি 7 বছর ভারতের বাইরে থাকো তাহলে তোমার ভারতের নাগরিকত্ব চলে যাবে। নেক্সট 21 নম্বর কোশ্চেন হচ্ছে due to an excessive number of refugees incoming to India from Sri Lanka and Bangladesh, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে ভারতে আসা অত্যাধিক সংখ্যক শরণার্থীর কারণে the Citizenship Act 1955 was amendment and citizenship by birth was conferred of those who have been born on after July 26, 1950। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে ভারতে যে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে এসে জায়গা নিচ্ছে, ভারতের নাগরিকত্ব অর্জন করছে, তার ভারতের এই নাগরিকত্ব আইন 1955 দ্বারা সংশোধন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে কত সাল পর্যন্ত সে যদি ভারতে থাকে তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে। এটা হচ্ছে 1987 সালের 30শে জুন। 1987 সালের 30শে জুন পর্যন্ত কোনো একজন ব্যক্তি নাগরিকত্ব থাকতো তার পিতা মাতার, তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। নেক্সট 22 নম্বর হচ্ছে ড্যাশ হ্যাজ দ্য পাওয়ার টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া, কার কাছে ক্ষমতা আছে এই ভারতের সিটিজেনশিপকে রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য? ইউনিয়ন ক্যাবিনেট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট না হাইকোর্ট? আমি বললাম না এখানে শুধুমাত্র পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে কোনো ধরনের সিটিজেনশিপ সম্বন্ধে কোনো ধরনের নিয়ম বানানো, কোনো ধরনের কোনো চেঞ্জ করানো বা রেগুলেট করা, প্রত্যেকটা জিনিসের উপর পার্লামেন্টের হাত। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট 23 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডোমেসাইল মিনস, এই যে অবসান, এই অবসানের কথাটার মানে কি ভারতের সংবিধান অনুসারে? অস্থায়ী বাড়ি, স্থায়ী বাড়ি, বিদেশে বাসস্থান বা বন্ধু দেশে বাড়ি? ডোমেসাইল মানে হচ্ছে স্থায়ী বাড়ি, মানে হচ্ছে পার্মানেন্ট হাউস, অপশন বি। নেক্সট 24 নম্বর কোশ্চেন হচ্ছে হু ইজ কল্ড দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার অফ লোকসভা না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? ভারতের প্রথম নাগরিক বলা হয় দ্য প্রেসিডেন্টকে, অপশন বি। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে হু সেড এ গুড সিটিজেন মেক এ গুড স্টেট অ্যান্ড এ ব্যাড সিটিজেন মেক এ ব্যাড স্টেট, কে বলেছিল একজন ভালো নাগরিক একটা ভালো রাষ্ট্র তৈরি করে কিন্তু একজন খারাপ নাগরিক একটা খারাপ রাষ্ট্র তৈরি করে? ল্যাস্কি, অ্যারিস্টটল, রুসেডি না প্লুটো? কে বলেছিল? এটা বলেছিল অ্যারিস্টটল, অপশন বি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 25টা কোশ্চেন। এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে এবং সেটা রিপিটেড ভাবে এসেছে, তার জন্য তোমাদের আমি বেস্ট অফ দ্য বেস্ট কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। এই কোশ্চেনে তোমাকে অ্যান্সার যেগুলো করালাম এবং যেগুলো কোশ্চেনগুলো ছিল, এই 25টা কোশ্চেনের মধ্যে ইউপিএসসি থেকে আসা কোশ্চেন ম্যাক্সিমাম 5টা আমি রেখেছিলাম। তোমরা কিছু বুঝতে পেরেছিলে কোনটা ইউপিএসসি থেকে এসেছিল? তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ স্ট্যান্ডার্ডটা ইউপিএসসি এই চ্যাপ্টার থেকে স্ট্যান্ডার্ডটা যেমনই আসে তোমরা সবাই পেরে যাবে, খুব একটা হার্ড আসে না এই চ্যাপ্টার থেকে। তার জন্য আমি তোমাদের ভালোভাবে বলে দিলাম। তাহলে এই 25টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্টে লেখো। আর সেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।